কলেজের ক্যান্টিনে বসে রাগে ফুঁসছি আমি, আর এদিকে নিশা আমাকে ঠান্ডা করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার রাগে গা জ্বলে যাচ্ছে। কলেজে ঢুকে নিশার দৌড়ানি খেয়ে যেই না দৌড় দিয়েছি গেটের দিকে, অমনি গিয়ে পড়লাম সোজা একটা ছেলের উপর। ছেলেটা সামলে নিলেও আমি পড়ে গেলাম ছেলেটার সামনে। এদিকে যারা যারা সেখানে ছিল সবাই হাসতে লাগলো, আর আমার সামনের ব্যক্তিটি আমার দিকে রাগ আর বিরক্তি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। স্টুপিড মেয়ে, দেখে চলতে পারেন না? এত বড় মেয়ে হয়েছেন কিন্তু ম্যানার্স নেই, ছোট বাচ্চার মতো দৌড়াদৌড়ি করছেন। এই সব মেয়েকে কলেজে যে কে ভর্তি করিয়ে নেয় আল্লাহ ভালো জানেন। ছেলেটার কথায় আমার খুব রাগ লাগল। আমি তাড়াতাড়ি মাটি থেকে উঠে জামা কাপড়ের ময়লা ঝেড়ে পরিষ্কার করলাম। এরপর লোকটার দিকে একবার তীক্ষ্ণদৃষ্টি নিক্ষেপ করে দেখলাম লম্বা মতো ফর্সা একটা ছেলে, একদম টিপটপ হয়ে এসেছে। সাদা একটা শার্ট ইন করে পরেছে, শার্টের হাতা গুছিয়ে রাখা। আমি কপট রাগ নিয়ে বললাম, হাউ ডেয়ার ইউ? পড়ে গেছি আমি তো আপনাকে কিছু বলিনি, আর আপনি কি শুরু করে দিয়েছেন? আর কলেজে ফ্রেন্ডদের মাঝে এই রকম দৌড়াদৌড়ি মারামারি হয়েই থাকে, এটা কি আপনি জানেন না? যেভাবে কথা বলছেন মনে তো হয় না যে কখনো কলেজে গিয়েছেন। হোয়াট ডিড ইউ সে? আমাকে দেখে তোমার অশিক্ষিত মনে হয় মেয়ে? আমাকে দেখে কি ফুটপাতের ছেলে মনে হয়েছে তোমার? আচ্ছা, মনে হলেই বা কি? ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। অবশ্য তোমার মতো থার্ড ক্লাস মেয়ে এসব বুঝবে না, বলে ছেলেটা চলে গেল। এদিকে থার্ড ক্লাস মেয়ে বলায় আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। কিছু বলতে যাচ্ছিলাম আমি, কিন্তু নিশা আমাকে বলতে না দিয়ে ক্যান্টিনে নিয়ে এসেছে। মেঘা, বাদ দে না ইয়ার, ওই ছেলে মনে হয় কলেজে নতুন, বাদ দে। চল, ক্লাস শুরু হবে কিছুক্ষণ পর। ওই চুপ থাক, ইচ্ছে তো করছে তোকে মেরে ওই ফাউল লোকটার উপরের সব রাগ ঝাড়ি। সব দোষ তোর, না তুই আমাকে দৌড়ানি দিতিস, না আমি দৌড় দিতাম, আর না ওই অসভ্য লোকটার সাথে ধাক্কা লাগত, আর আমি এত অপমানিত ও হতাম না। হাউ ডেয়ার হি আমাকে থার্ড ক্লাস বলে? আই উইল কিল হিম। দাঁড়া, সামনে পাই আরেকবার ওই ক্যাঙ্গারুটাকে একদম শিক্ষা দিয়ে ছাড়ব। আচ্ছা বোন, দিস শিক্ষা। এখন চল, ক্লাস আছে, ফিরোজ স্যারের ক্লাস। আর উনি যে তোকে কারণে অকারণে শাস্তি দেয় মনে নেই? শাস্তি পেতে না চাইলে ক্লাসে চল। নিশার কথা শুনে আমার মনোযোগ এই মুহূর্তে ক্যাঙ্গারু থেকে সরে ফিরোজ স্যারের দিকে গেল। এই ফিরোজ স্যার আবার আরেক পেইন, বয়স্ক লোক, বাবার বয়সী, তাই কিছু বলতেও পারি না, আবার সহ্যও করতে পারি না। আরে বাবা, আমি কার যে কোনো পাকা ধানে মই দেই আমি নিজেও জানি না, কিন্তু সবাই শুধু আমার সাথেই লাগে। মাঝে মাঝে মনে হয় এই কলেজ থেকে বের হয়ে যাই। পরে আবার মনে হয় না থাক, আমি চলে গেলে নিশার কি হবে। চোখ চোখ বড় বড় করে ফিরোজ স্যারের দিকে তাকিয়ে আছি, কারণ ওনার পিছনে দাঁড়িয়ে আছেন সকালের সেই ছেলেটা। স্যার আবার তাকে আমাদের স্যার আর তার ছেলে হিসেবে পরিচয় দিচ্ছেন। ও ভাই, আমারই কেন তাদের সাথেই ঝামেলা হইতে হবে, যাদের সাথে ঝামেলা করা আমার জন্যে বিপজ্জনক। আমি নিশার দিকে কাদো কাদো হয়ে তাকলাম। ওর দৃষ্টিতে ও ভয় আমার দিকে তাকিয়ে আছে। নিশা, এখন কি হবে আমার? না জানি এই ক্যাঙ্গারু এইবার আমার কি করে। এখন আমার কি হবে বলে আমি নখ কামড়াতে লাগলাম। এইটা আমার বদ অভ্যাস, কোনো টেনশন হলে নখ কামড়ানো।
স্যার ওনাকে আমাদের ক্লাস নিতে বলে চলে গেলে ওনার ছেলে মানে আমাদের নতুন স্যার নিজের পরিচয় দিতে শুরু করলেন। হ্যালো এভরিওয়ান, আমি রাফসান সাকিব, আপনাদের হিসাববিজ্ঞান বিষয়ের নতুন লেকচারার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন আপনাদের পরিচয় নেই কি বলেন? আপনারা সবাই এক এক করে নিজের পরিচয় দিন বলে ছেলেদের দিক থেকে এক একজনকে নাম বলতে বলছেন। একে একে সবাই নাম বলল, কিন্তু আমি ভয়ে শেষে কিনা আমাদেরই লেকচারারের সাথে ঝামেলা করলাম। না জানি উনি আমাকে কি বলেন আবার। ভয় আছি। নিশা নাম বলে বসতেই রাফসান সাকিব স্যার আমাকে বললেন, মিস আপনি দাঁড়ান। ওনার কথা শুনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে গেলাম। উনি মনে হয় আমাকে চিনেছেন, তাই আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন। কিছু বলতে চেয়েও বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, নাম কি আপনার? জি স্যার, মেঘা আফসানা। আচ্ছা বসুন বলি উনি বাকি সবার পরিচয় নিলেন। আজ আর ক্লাস হলো না। সবার পরিচয় নিতেই ক্লাস শেষ হয়ে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে এই রাফসান স্যার যখনই আমার দিকে তাকাচ্ছেন একটা রাগী লুক দিচ্ছে। হয়তো সকালের করা কাজের জন্যে। ক্লাস শেষ হতেই যেন হাফ ছেড়ে বাঁচলাম। তাড়াতাড়ি করে নিশাকে টেনে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। অভ্র ভাইকে দেখি না অনেক দিন। ওনার মাস্টার্স ফাইনাল পরীক্ষার কারণে উনি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। পরীক্ষার মাঝে এত গ্যাপ থাকার পরও উনি এত ব্যস্ত বলার বাহিরে। মামি ফোন করে আমাকে ডেকে পাঠিয়েছিল যে আমার এসে কয়েকদিন থাকতে হবে। মামা ঢাকা গেছেন। মামার বাসায় এসেই সামনে পেলাম ওনাকে। দরজা খুলে আমাকে দেখে মনে হয় ভূত দেখার মতো চমকে উঠলেন অভ্র ভাই। তুই এখানে মেঘ? জি আমি এখানে। কি দরকার? মামার বাসায় আসার জন্যে কি দরকার লাগে অভ্র ভাই? আপনিও তো আমাদের বাসায় যান, আমি কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছিলাম যে কি দরকারে এসেছেন? মামি ডেকেছিল তাই এসেছি। এখন ভিতরে যেতে দিবেন কি না, চলে যাব কোনটা? আমার কথা শুনে অভ্র ভাই দরজা থেকে সরে দাঁড়িয়ে আমাকে ভিতরে যাওয়ার রাস্তা করে দিল ন। আর আমি ওনাকে একটা ভেঙচি কেটে চলে গেলাম ভিতরে। মামি আমাকে দেখে রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। এসেছিস? মামিকে মনেই পড়ে না। আসার জন্যে ফোন দিয়ে ডেকে নিয়ে আসতে হয়। তা কি করব মামি? আমি তোমার কাছে আসি সেটা মানুষের পছন্দ না। এলে দরজায় দাঁড় করিয়ে রেখেই কেন এসেছি সেটা জিজ্ঞেস করা হয়। বাব্বা মনে হয় মানুষের বাসায় এসেছি। অপরিচিত মানুষের বাসায় গেলেও মানুষ ভিতরে এসে বসতে বলে। আর আমাকে ভিতরে আসা তো দূরের কথা, দরজায় দাঁড় করিয়েই জেরা করা হয়। এত অপমানের পরও কি করে আসি বলতো? আমি কথাগুলো অভ্র ভাইকে শুনিয়ে তুলনামূলক জোরে বললাম মামিকে। আমার কথা শুনে মামি ভ্রু কুঁচকে বললেন, অভ্র এইসব করেছে তাই না? দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। ফাজিল ছেলে কোথাকার। মেয়েটা এসেছে কোথায়, বাসায় ঢুকতে দিবে বসতে দিবে তা না করে সে নাকি জিজ্ঞেস করে কেন এসেছে। এ কেমন ছেলে আমি পেটে ধরেছি। এদিকে মামি অভ্র ভাইকে বকে যাচ্ছে। আর অভ্র ভাই বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে রুমে চলে গেল। আমি তো মজা নিচ্ছি শুধু। গরম লাগছিল তাই ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে খাবো এমন সময় কই থেকে যেন বিদ্যুৎ গতিতে অভ্র ভাই এসে আমার হাত পানির বোতলটা ছো মেরে নিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, রান্নাঘরে পানি আছে, গ্লাসে করে নিয়ে খা। ফ্রিজের পানি খেতে হবে না।
আমি এখনই ফেলে দিচ্ছি। ঠান্ডা লাগাবে, এরপর কষ্ট পাবে। তা তো আর আমি হতে দিতে পারি না, তাই না? এর দরদ উথলে উঠতিছে যেন আমার উপর। বলে আমি ওনার সামনে থেকে চলে গেলাম। শুভ্র ভাই বাসায় নেই, তাই বিকেলে মামির সাথে বসে আছি, গল্প করছিলাম। তখন অভ্র ভাই চা চাইলেন। সারাদিন কাজ করে মামি মাত্র একটু বসেছেন, তাই মামিকে রেস্ট নিতে বলে আমি ওনার জন্যে চা বানাতে গেলাম। চা নিয়ে যাওয়ার জন্যে পিছনে ফিরতেই দেখি দরজায় হেলান দিয়ে অভ্র ভাই দাঁড়িয়ে আছেন, দৃষ্টি আমার দিকে। আমি চায়ের কাপ এগিয়ে দিল, উনি ওটা নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। রাতে খাওয়ার পর শুভ্র ভাই আর আমি বসে আড্ডা দিচ্ছি। অভ্র ভাই টিভিতে খেলা দেখছেন। তখন কথা বলতে বলতে রাফসান স্যারের কথা উঠল। আমি শুভ্র ভাইকে বলছি সেদিনের ঘটনা। আর শুভ্র ভাই হাসছেন আর আমাকে নিয়ে মজা উড়াচ্ছেন। মেঘা বোন, তুই শেষ। এই স্যার না জানি তোর কি হাল করে। আমারও তো সেই ভয় লাগতেছে ভাইয়া। যদি ওই ক্যাঙ্গারু আমার জীবনটা তেজপাতা বানায়, তাহলে আমি কলেজ পড়াশোনা ছেড়ে দিব। এদিকে হঠাৎ ধপাস করে একটা শব্দ হওয়ার আমি শুভ্র ভাই পাশে তাকিয়ে দেখি অভ্র ভাইয়ের ফোন মেঝেতে পড়ে আছে। ফোনের অবস্থা শেষ। কি হয়েছে বুঝতে না পেরে শুভ্র ভাই আর আমি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। অভ্র ভাইয়ের ফোন দেখে আমি আর অভ্র ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। এদিকে দ্য গ্রেট অভ্র ভাই রেগে টমেটো হয়ে আছে। ওনার পুরো মুখ রাগে লাল হয়ে আছে। হঠাৎ করে ওনার রাগের কারণ বুঝতে পারছিলাম না। শুভ্র ভাইয়ের চোখ মুখ ভয়ার্ত দেখে আমার কলিজা শুকিয়ে খা খা করছে। মনে হচ্ছে এখনই দমটা ঠুস করে বন্ধ হয়ে আমি মরে যাব। তখন নিউজ হবে আমাকে নিয়ে। টিভিতে দেখাবে সেই নিউজ। হেডলাইন হবে, মামাতো ভাইয়ের রাগী মুখ দেখে কলিজা শুকিয়ে দম বন্ধ হয়ে ফুফাতো বোনের মৃত্যু। খবরের কাগজে ছাপা হবে। লক্ষ লক্ষ মানুষ পড়বে একটা ফুটফুটে মেয়ের মৃত্যুর জন্যে আফসোস করবে। কি আর করার, যা হবার ততক্ষণে হয়ে যাবে। কিন্তু এখন চিন্তার বিষয় হবে এইটা যে অভ্র ভাইয়ের কি হবে। ওনাকে কি জেলে নিয়ে যাবে? না, আমি তো ওনাকে জেলে যেতে দিতে পারি না। আফটার অল আই লাভ হিম। সো ডিসিশন ফাইনাল। আমাকে স্টেটমেন্ট লিখতে হবে, আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। আশেপাশে চোখ ঘুরিয়ে কাগজ কলম খুঁজলাম, কিন্তু এখানে একটা কাগজ কলম কিচ্ছু নেই। অভ্র ভাইয়ের ধমকে আমার চিন্তাশক্তির অকাল মৃত্যু ঘটল। কি দেখছি সেদিকে ওদিকে? লুক অ্যাট মি মেঘ। কলেজে এসব করতে যাস তুই? পড়াশোনার নামে অষ্টরম্ভা আর এইসব মানুষের সাথে ধাক্কা খাওয়া, ঝগড়া করা, দৌড়াদৌড়ি করা, এসব করিস কলেজে? কোনো দিন ওনাকে ক্লাস থেকে বের করে দেয়? কোনো দিন উনি মানুষের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে ঝগড়া করে? বলি, কলেজে কি সিনেমা করতে যাস? অভিনেত্রী বললে তো মাইন্ডে লাগে, কিন্তু কাজকর্ম তো অভিনেত্রীদের থেকেও সাংঘাতিক। তোকে সত্যিই মেঘ আমি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড দিয়ে দিব। বলে সোফায় একটা লাথি মেরে অভ্র ভাই নিজের রুমে চলে গেল। অভ্র ভাইয়ের কথাগুলো শুনে আমি আজ আবার অপমানিত হলাম। চোখের পানি বাঁধ মানতে চাইছে না আজ। যদি জানতাম যে এখানে এলে এভাবে অপমানিত হব, তাহলে কোনো দিনও আমি মেঘা এই বাড়িতে আসতাম না। উনি একটা বারও দেখলেন না, সেখানে আমার কোনো দোষ নেই। না, এভাবে আর হয় না। আমি অভ্র ভাইয়ের সামনে আর যাব না। কান্না করতে করতে আমি দৌড়ে রুমে চলে এলাম, এরপর ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম। এদিকে শুভ্র ভাই নীরব দর্শক। উনি অভ্র ভাইয়ের রাগের উপরে কিছু বলতে পারেন না। আমাকে ব্যাগ নিয়ে আসতে দেখে শুভ্র ভাই দৌড়ে এলেন। কোথায় যাচ্ছিস মেঘা?
একদম পাগলামি করবি না। যা রুমে গিয়ে শুয়ে পড়। শুভ্র ভাই, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না, আমার পথ ছাড়ুন। মেঘা প্লিজ জেদ করিস না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেয়া কি ঠিক? আর এখন এত রাতে তুই একা বাসায় যাবি? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে শুভ্র ভাই। আর রেগেও, এই আমি একদম সুস্থ মাথায় আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি রিকশা না পেলে ভাইয়াকে ফোন করর ডেকে নিব। এরপরও আপনাদের এই বাসায় আর এক মুহূর্তও থাকব না বলে আমি শুভ্র ভাইকে সরিয়ে দিয়ে বেরিয়ে এলাম। রাত 10টা। আমি ফুটপাত দিয়ে আনমনে হেঁটে চলেছি। গন্তব্যে ফিরতে ইচ্ছে করছে না। রাস্তায় এভাবে হাঁটতে বেশ ভালো লাগছে, চোখ বেয়ে নোনা জল এখনো গড়িয়ে পড়ছে। আফসোস হচ্ছে যে কেন আমি এই অভ্র ভাইকে ভালোবাসতে গেলাম। ভালোবাসার মানুষকে যে ঘৃণা করা যায় না, কিন্তু আমি তো খুব করে অভ্র ভাইকে ঘৃণা করতে চাই। উনাকে ঘৃণা করা হয়তো আমার পক্ষে সম্ভব না। রাস্তায় একা একটা মেয়েকে দেখলে মানুষ বাজে কমেন্ট করবে, এটা স্বাভাবিক। আমাকে করছে তাই এটাও স্বাভাবিক। রাস্তার পাশের কিছু বাজে লোক আমাকে এত বাজে বাজে কমেন্ট করছে যা শুনে আমার কান মনে হচ্ছে পচে যাবে। এই সব বাজে কমেন্ট থেকে বাঁচতে আমি আশেপাশে তাকালাম একটা রিকশা বা অটোর আশায়, কিন্তু রিকশা দেখা যাচ্ছে না। যদিও দুইয়ের একটা অটো দেখা যাচ্ছে, কিন্তু সেগুলোও মানুষ বোঝাই করা। একটা ফাঁকা সিট নেই। নিজের উপর এখন আমার খুব রাগ লাগছে। তখন ওদের বাড়ি থেকে বেরিয়ে এই ভাইয়াকে ফোন করলে এত বিপদে পড়তে হতো না। ফোন নিয়ে ভাইয়াকে ফোন লাগালাম, কিন্তু একই ভাইয়ার ফোন বন্ধ বলছে। এখন কি করব আমি ভাবছি, তখন কয়েকটা ছেলে এসে আমার পাশে দাঁড়ালো। তাদের মধ্যে একজন বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল, কি রেট কত? ওদের কথা শুনে আমি সেখান থেকে সরে যেতে নিলে তাদের মধ্যে দুইজন আমার হাত টেনে ধরল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ওদের শক্তির কাছে আমি পেরে উঠছি না। আমি এদিকে চিৎকার চেঁচামেচি করছি, কিন্তু রাস্তায় দুই একজন চলাচল করছে, কিন্তু তাদের কেউ এগিয়ে আসছে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আপনারা যা ভাবছেন আমি ওমন মেয়ে নই। প্লিজ আমাকে ছেড়ে দিন। বাঁচান কেউ, প্লিজ আমাকে। আমি হাত জোর করছি। আমাকে যেতে দিন। আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো লোকগুলো। আমি ওদের সাথে না যাওয়ার জন্যে মাটিতে গড়িয়ে পড়ে নিজেকে আটকে রাখার চেষ্টা করছি, কিন্তু আমার সকল চেষ্টা বৃথা চলে যাচ্ছে একের পর এক। এইবার রাস্তায় কয়েকজনকে এগিয়ে আসতে দেখলাম, কিন্তু এই লোকগুলো পিছন থেকে ছোট ছোট ছুরির মতো কিছু বের করে দেখিয়ে তাদের ভয় দেখিয়ে পিছনে পাঠিয়ে দিল। তখন গাড়ির সাইরেনের আওয়াজ কানে এলো। এই আওয়াজ সাধারণত অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ির হয়। সাইরেন শুনে লোকগুলো সব পুলিশ ভেবে আমাকে ছেড়ে দিয়ে পালালো, কিন্তু গিয়ে পড়ল পুলিশের গাড়ির সামনে। পুলিশ এসেছে। আমার ধর্ণা তাহলে ঠিক। এখনো কিছু ভালো মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, মরে যায়নি, সবাই হৃদয়হীন পাষাণ নয়। খারাপের ভিড়েও ভালো মানুষ বাস করছে। পুলিশ এসে আমাকে নানান জিজ্ঞাসাবাদ করতে শুরু করল, কিন্তু আমি ভয়ে তাদের উত্তর দিল না। এরপর আমার বাসায় ফোন করে ইনফর্ম করল। বাবা আর ভাইয়া এসে পুলিশের সাথে কথা বলে আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় এসে আমি কান্না করে চলেছি। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে যে কি হতো আজ আমার যদি সময় মতো পুলিশ না আসতো। আসলেই রাগ মানুষের জীবনে যে ভালো কিছু আসে না, আজ আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার শরীর কাঁপছে এখনো ওই সব ভেবে।
জীবনে আমি এত ভয় পাইনি কখনো। এসব ভাবতে ভাবতে ঢলে পড়লাম ভাইয়ার কোলে। এরপর কি হয়েছে তা আমার জানা নেই। চোখ খুলে আমার আশেপাশে সবাইকে দেখে আমি সবার দিকে তাকাচ্ছি। বাবা মা, ভাইয়া, আপু, রিয়াদ ভাইয়া, চাচি, নীরা আপু, মামি, শুভ্র ভাই। সবাই আছেন শুধু অভ্র ভাই ছাড়া। অভ্র ভাইয়ের কথা ভেবে নিজেই নিজেকে একটা তাচ্ছিল্যের হাসি দিল। যে মানুষটার জীবনে আমার কোনো মূল্য নেই সেই মানুষটা আমি এখনো ভাবছি। আমাকে চোখ খুলতে দেখে আপু এগিয়ে এসে আমার মাথার পাশে বসে পড়ল, মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আর বাকি সবাইও আমার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। বাবার চোখে পানি, ভাইয়ার চোখেও পানি। সবাই একে একে আমাকে কেমন লাগছে না লাগছে জিজ্ঞেস করে চলে গেল। শুধু শুভ্র ভাই থেকে গেলেন। মেঘা, কাজটা তুই ঠিক করিসনি। তুই ভাবতে পারছিস যে কাল কি ঘটতে পারত? তুই বেরিয়ে যাওয়ার পর পরই আমি আর অভ্র তোকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু তোকে পাইনি। অভ্র তো পাগল হয়ে যাচ্ছিল, বারবার আমার কাছে কান্না করছিল আর বলছিল, শুভ্র, আমার মেঘকে তুই যেখান থেকে পারিস এনে দে আমার কাছে। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। আমি আর কখনো ওকে বকব না, আগলে রাখব। মেঘা, শুভ্র তোকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, কিন্তু সে যে তার ফিলিংস এক্সপ্রেস করতে পারে না। সেটা কি তুই জানিস না? কি করলি এটা তুই? তোর কিছু হয়ে গেলে মরে যেত ছেলেটা। আচ্ছা, তুই কি এত অবুঝ যে এটা বুঝিস না অভ্র তোকে ভালোবাসে? তাহলে কেন এমনটা করলি? জানিস, ইগো জিনিসটা খুব খারাপ। ভালোবাসার মাঝে কখনো ইগোকে পুষবি না। ভালোবাসার সার্থকতা কিন্তু একে অপরের পাশে থাকায় না মেঘ। একে অপরকে সম্মান করাই, একে অপরের ভুল ক্ষমা করাই। সময় সবসময় যে আমাকে অনুকূলে থাকবে এমনটা কিন্তু না। অনেক প্রতিকূল সময় আসবে, তখন তোদের একে অপরের হাত শক্ত করে ধরে সামনে এগিয়ে যেতে হবে, সব বাধা বিপত্তি পিছনে ফেলে। তোরা এখনই যদি সামান্য একটা বিষয় নিয়ে এত রিয়েক্ট করিস তাহলে ভবিষ্যতে কিভাবে সারভাইভ করবি তোরা? একে অপরকে বুঝতে শেখ মেঘা। তুই শুধু একটু লক্ষ্য করে দেখ অভ্র তোকে কতটা ভালোবাসে। সব সময় যে ভালোবাসি বললেই ভালোবাসা এক্সপ্রেস করা হয় সেটা কিন্তু না, কখনো কখনো দৃষ্টি ও কথা বলে। অভ্রের জেলাসি কি তোর চোখে পড়েনি? কাল তুই ওই কাহিনী বলায় সে রাগ করব ফোন ভেঙেছে। কথাগুলো মনে কর। সে শুধু তোকে বকেছে ওই নতুন স্যারের সাথে কথা বলার জন্যে। সে তোকে নিয়ে আমার উপরেও জেলাস, সেটা কি তুই জানিস? প্লিজ বোন, আর এমন কিছু করিস না যাতে তোদের ক্ষতি হয়। তোর বড় ভাই হিসেবে এটা আমার রিকোয়েস্ট তোর কাছে। আর ফুপাকে আমি কালকের কথা বলিনি, শুধু বলেছি তোর নাকি ওনাদের কথা মনে পড়ছিল তাই তুই বাসায় আসার জিন্নে জেদ করছিলি। তোমে বাসায় বাহিরে দাঁড় করিয়ে রেখে আমি বাইকে বের করে এসে দেখি তুই নেই। তুই ও ফুপাদেরকে এটাই বলিস। শুভ্র ভাইয়ের কথাগুলো শুনে আমি কান্না করছি। এটা দুঃখের না, প্রাপ্তির কান্না। অভ্র ভাইকে নিজের করে পাওয়ার। কথাগুলো বলে শুভ্র ভাই আমার মাথায় হাত বুলিয়ে চোখ মুছে দিয়ে চলে গেলেন। আমি চোখের পানি মুছতেই দেখলা দরজায় অভ্র ভাই দাঁড়িয়ে করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে পানি জমে আছে। ভালোবাসি মেঘ। কাঙ্ক্ষিত সেই একটা শব্দ কানে আসতেই আমি যেন পাথর হয়ে গেলাম অতি আনন্দে। এখন আমার কি রিয়েক্ট করা উচিত তা আমার জানা নেই। আমি হাসব নাকি কান্না করব সেটাও বুঝতে পারছি না। এক কথায় আমি এখন অনুভূতি শূন্য হয়ে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে অভ্র ভাইকে দেখছি। চেহারার কি অবস্থা করেছেন এই মানুষটা!
চুল উস্কো খুস্কো, চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। ফুল হাতা শার্টের হাতাগুলোর বোতাম খোলা অবস্থায় ছেড়ে দেয়া। অন্য সময় ওনার শার্টের হাতা কনুই পর্যন্ত গোছানো থাকে। অভ্র ভাইকে এভাবে দেখে আমার খুব খারাপ লাগছে। উনি রুমের ভিতরে এসে সোজা জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। উদাস দৃষ্টি নিক্ষেপ করলেন আকাশ পানে। আমার আকাশে মেঘ জমেছে, তোমার আকাশে বৃষ্টি ধীরে ধীরে হয়েই গেল অবশেষে ভালোবাসার সৃষ্টি। তুমি তুমি তুমি, চারপাশে শুধুই তুমি। অনুভূতি কি করে লুকিয়ে রাখব বলো আমি? আমার সকল রাগ অভিমান শুধুই তোমার প্রতি, কারণ তুমিই যে আমার তুমিময় অনুভূতি। অভ্র ভাই কথাগুলো অতি আবেগী কণ্ঠে বলল। ওনার কথা বলার ধরনই আমাকে বলে দিচ্ছে যে উনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। অপরাধবোধে আমি অভ্র ভাইকে কিছু বলতে পারছি না। আমি বিছানা ছেড়ে উঠতে নিলে অভ্র ভাই পিছন ফিরে তাকাল। আমাকে উঠতে দেখে আমার কাছে এসে বললেন, উঠছিস কেন মেঘ তুই? আর চোখে পানি কেন? চোখ মুছে ফেল এখনই। অভ্র ভাই প্লিজ আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। প্লিজ অভ্র ভাই। আরে পাগলি, কাঁদছিস কেন? রেগে নেই তো আমি তোর উপরে। আর এসব কথা বলিস না। এই মুহূর্তে আমার অভ্র ভাইকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু বাসায় থাকার কারণে নিজের ইচ্ছেটাকে মনের মাঝেই দমিয়ে রাখলাম। আপুকে রুমে আসতে দেখে অভ্র ভাই চোখ মুছে আমাকে বললেন, উঠে খেয়ে নে, না হলে আবার মাথা ঘুরে উল্টে পড়ে থাকবি। ঠিক বলেছিস অভ্র। মেঘা উঠত। ফ্রেশ হয়ে আয়, খেয়ে নে একটু। আপু আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমি কথাটা বলে অভ্র ভাইয়ের দিকে তাকাতেই দেখি উনি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছেন আমার দিকে। চোখের ইশারায় বলছে, উঠে খেয়ে নে, না হলে তোর একদিন কি আমার একদিন। ওনার এমন অগ্নি দৃষ্টি দেখে আমি একটা শুকনো ঢোক গিলে উঠে পড়লাম বিছানা থেকে। ওয়াশরুমে চলে গেলাম কাপড় চোপড় নিয়ে। গোসল করা প্রয়োজন। শরীর কেমন যেন ম্যাজমেজে হয়ে আছে। গোসল সেরে নিয়ে বেরিয়ে এসে দেখি ভাইয়া, আপু, অভ্র ভাই, শুভ্র ভাই সবাই রুমে বসে আছে। আমি গিয়ে বসতেই আপু আমার দিকে খাবারের প্লেট এগিয়ে দিল, খেয়ে নে। রাতে অভ্র ভাইরা আমাদের বাসায় থাকবেন। সবাই মিলে আড্ডা দিচ্ছি। বাবা একটু রেগেছিলেন, কিন্তু সেটা শুভ্র ভাই আর অভ্র ভাই ম্যানেজ করে নেয়ায় বাবার রাগটা একটু কমেছে। রাতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি অভ্র ভাই কল দিয়েছেন। ফোন রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি ছাদের আয় মেঘ, বলেই ফোন কেটে দিল। এই মানুষটা এমন কেন বুঝি না। আহা, তার কণ্ঠে কত অধিকারবোধ। ঈষৎ লজ্জা পেয়ে গেলাম। রুমের লাইট বন্ধ করে দিয়ে দরজা আটকে দিয়ে আশেপাশে তাকালাম। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি পা টিপে টিপে ছাদে চলে গেলাম। ছাদের দরজা থেকেই দেখলাম অভ্র ভাই উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় রাতের অন্ধকার ঘুচে গেছে। সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, তবে দিনের থেকে এখন সবকিছুকে আরো মায়াময়ী মনে হচ্ছে। আচ্ছা, চাঁদের আলোয় অভ্র ভাইকে দেখতে কেমন লাগবে তা ভেবেই অভ্র ভাইয়ের মুখটা দেখার জন্যে মন ছটফট করতে লাগল। আমি ধীর পায়ে অভ্র ভাইয়ের পাশে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করলাম চাঁদের পানে, এরপর অভ্র ভাইয়ের দিকে। অভ্র ভাইয়ে এই মুহূর্তে আমার পৃথিবীর সবথেকে সুন্দর পুরুষ বলে মনে হচ্ছে। আচ্ছা, ছেলে মানুষের এত সুন্দর হওয়ার কি খুব প্রয়োজন ছিল?
কি দেখছি সেভাবে? এভাবে দেখিস না, আমার আবার নজর লেগে যাবে। অভ্র ভাইয়ের কথা শুনে হাসলাম। এই মুহূর্তে আয়াব্রো আমার তখনের সেই ইচ্ছেটা জেগে উঠল। ওনাকে জড়িয়ে ধরার ইচ্ছা। এইবার আর ইচ্ছেকে দমিয়ে না রেখে সব লজ্জা ভয় সাইড করে জড়িয়ে ধরলাম ওনাকে। উনি হয়তো এটা এক্সপেক্ট করেননি। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন আমার দিকে। কিন্তু আমি সেদিকে দৃষ্টিপাত না করে অভিযোগের সুরে ওনাকে বললাম, আপনি খুব খারাপ অভ্র ভাই। আমাকে খুব কষ্ট দিয়েছেন আপনি। আপনাকে আমি এমন শাস্তি দিব না সারা জীবন মনে রাখবেন। দে শাস্তি। কে নিষেধ করেছে তোকে? তোর শাস্তি আমি মাথা পেতে নিব, কোনো রকম কোনো এক্সকিউজ দিব না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন আমি যা যা জিজ্ঞেস করব তার উত্তর দিবেন। আচ্ছা বল, আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? সেটা বলতে পারবো না, তবে প্রথম অনুভূতি সৃষ্টি হয়েছিল যেদিন তুই এলোচুলে ঘুম থেকে উঠে আমার সামনে প্রথম এসেছিলি। কবে? তা হবে হয়তো তুই যখন 6 কি 7-এ পড়িস। এত আগে থেকে ভালোবাসেন? হুম। তাহলে আমাকে এতদিন এভাবে অপমান করেছেন কেন? যাতে তুই আমার প্রতি দুর্বল হয়ে নিজের পড়াশোনার ক্ষতি না করিস। আমি ভালোবাসি আপনাকে এটা জেনেও নিজেকে কিভাবে স্বাভাবিক রেখেছিলেন? কতবার তোর সামনে ধরা পড়েছিলাম, কিন্তু সেটা তুই বুঝতেও পারিসনি। এখন কেন ভালোবাসার কথাটা জানিয়ে দিল না? তোর যে পাগলামো আমার কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে তাই। অভ্র ভাইয়ের কথাগুলো শুনে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। কতটা নির্বিকারভাবে তিনি আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, মনে হচ্ছে আগে থেকে মুখস্থ করে এসেছেন। আমি প্রশ্ন করছি আর উনি ফতাফত উত্তর দিচ্ছেন। আমি আবার জিজ্ঞেস করলাম, আমি এগুলো প্রশ্ন করব তা কি জানতেন? উত্তরগুলো কি মুখস্থ করে এসেছেন? আমার কথায় উনি হেসে আমাকে বললেন, এগুলো সব মনের কথা, তাই তো ভনিতা না করে সব উত্তর তড়িৎ গতিতে দিয়ে দিল ম। প্রতিউত্তরে কিছু না বলে ওনার বুকে মাথা দিয়ে চুপ করে থাকলাম। অনুভব করলাম ওনাকে, কিন্তু উনি সেটা বেশিক্ষণ করতে দিল না। আমাকে সোজা করে দাঁড় করিয়ে বললেন, ভালোবাসি বলেছি বলে এটা ভাববি না মেঘ যে তোর 7 খুন মাফ, বুঝলি? কিন্তু আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। ভুল করলে শাসন মাস্ট। জানি তো আপনি একটা আস্ত বনমানুষ। কি আমি বন মানুষ? হ্যাঁ, তা নয়তো কি। মানুষ নিজের ভালোবাসার মানুষকে কত আদর করে, সব সময় আগলে রাখে। কিন্তু আপনি আমাকে শাসাচ্ছেন সিরিয়াসলি অভ্র ভাই? হ্যাঁ, এসব আদিক্ষেতা আমার দ্বারা সম্ভব না। আর আগলে রাখি আমি তোকে। তবে আদর ভালোবাসা এসব বিয়ের পর। এখন তো শুধু শাসন, কারণ এখন তুই আমার ফুফাতো বোন। তাই ভাই হিসেবে আমার শাসন করা দায়িত্ব। অনার কথা শুনে আমি দ্রুত অনাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গেলাম। বলে কি এই লোক ভালোবাসার কথা বলে এখন আবার বলছে ফুফাতো বোন? ভাই হিসেবে ওনার দায়িত্ব আছে। আমার মাথা ঘুরছে। এই আমি কাকে ভালোবাসি, যে নিজের প্রেমিকাকে বোন পরিচয় দেয়? আপনি একটা জঘন্য লোক অভ্র ভাই। আপনার সাথে আমি আর কথা বলবো না। বলে অভ্র ভাইকে রেখে আমি হনহন করে ছাদের দরজার দিকে পা বাড়ালাম। দরজায় এসে একবার ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার হু বলে চুলগুলো পিছনে দিয়ে নেমে এলাম ছাদ থেকে। প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ হওয়ার জোগাড়। এত গরম যে মনে হচ্ছে ক্লাসে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ফ্যানের বাতাসও যেন শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে।
একে তো গরমের জ্বালায় অতিষ্ঠ, তার উপর এই রাফসান স্যার। যবে থেকে কলেজে এসেছে তিবে থেকে এই ব্যক্তি আমার জীবনটাকে হেল করে দিয়েছে। তার প্রতিটা দিন আমাকে পড়া ধরতেই হবে, কিন্তু এদিকে আমি একটা দিনও পড়া দিতে পারি না, কারণ রাফসান সাকিবকে দেখলেই ভয় আমি সব পড়া ভুলে যাই। আজও পড়া ধরেছে, কিন্তু আমি পড়া দিতেনি, তাই উনি আমাকে ক্লাসের সকলের সামনে কান ধরিয়েছেন। ওই ব্যক্তির যে আমার সাথে কিসের শত্রুতা আমি বুঝি না। ক্লাসে তো আরও 40-এর 50 জন আছে, তাদের তো প্রতিদিন পড়া ধরে না। কলেজের মাঠে বসে এইসব নিয়ে আলোচনা করছি আমি আর নিশা। আমাদের আলোচনার মাঝে ইফতি, মীরা, রাব্বি আর মিয়াদ এলো। এরা 4 জন ও আমাদের কিন্তু ডিপার্টমেন্ট, তবে আমাদের আড্ডা চলে কলেজের মাঠে। রাব্বি এসে আমার মাথায় ঠুসি মেরে বলল, কি রে খেপি, কি হয়েছে, মন খারাপ কেন? পেঁচার মতো মুখ করে আছিস কেন? আমি উত্তর দেয়ার আগেই নিশা পাশ থেকে বলল, আর বলিস না রাব্বি, রাফসান স্যার মেঘার জীবনটাকে তেজপাতা করে দিচ্ছে। বলে প্রথম দিনের ঘটনা সবাইকে বলল ও। এদিকে সব শুনে ওরা 4 জন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, যা দেখে এই মুহূর্তে আমার খুব বিরক্ত লাগছে। আমি রাব্বির পিঠে একটা কিল বসিয়ে দিল। খুব মজা লাগে তোদের না? আমার কষ্টে তোদের খুব মজা লাগে তাই না? মজা নিস তোরা সবাই। রাব্বি, তোর কপালে বউ জুটবে না দেখে নিস। মীরা আজই তোকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিবে। ইফতি আর মিয়াদ, বাবা আজীবন তোরা সিঙ্গেলে মরবি। আমি এটা বলার সাথে সাথে মিয়াদ জোরালো প্রতিবাদ করল, এই দোয়া করিও না বৎস, এমনই জীবনের 21 বসন্ত সিঙ্গেল কাটিয়ে দিয়েছি, আর পারব না, এটা আর সম্ভব না। আর মেঘা, প্লিজ বইন, এমন দোয়া দিস না, তোর পায়ে পড়ি। মিয়াদের কথায় একযোগে সবাই হেসে উঠলাম। এভাবেই একবার একজনের পিছনে লেগে আড্ডা দিল কিছুক্ষণ। বাসায় যাওয়ার জন্যে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালাম একটা গাছের নিচে। প্রচণ্ড রোদের তাপ, যা সহ্যের বাহিরে। রিকশা অটোর উদ্দেশ্যে এদিক ওদিক তাকাতেই রাস্তার অপর পাশে অভ্র ভাইকে দেখে নিমিষেই ক্লান্ত ঠোঁটে হাসি ফুটে উঠল। উনার এক সাইড আমার দিকে। আমি ফোন নিয়ে কল লাগালাম উনাকে। ফোন হাতে নিয়ে ভ্রু কুঁচকে তাকালেন ফোনের দিকে। এরপর উনি মুচকি হেসে কল রিসিভ করলেন। আমি সালাম দিয়েই বললাম, অভ্র ভাই ডানে তাকান। আমার কথা শুনে ডান দিকে তাকাতেই উনি আমাকে দেখে, তুই দাঁড়া আমি আসছি বলে ফোন কান থেকে নামিয়ে কেটে দিল ন। এরপর বাইক নিয়ে সোজা চলে এলেন আমার সামনে। বাসায় যাসনি এখনো? এখানে দাঁড়িয়ে কি করছিস? অনেকক্ষণ অপেক্ষা করছি রিকশার জন্যে। এই রোদে হেঁটে সামনে যেতেও ইচ্ছে করছে না। সামনে গেলেই তো রিকশা পাওয়া যাবে। হয়েছে, আর বলতে হবে না কিছু আপনাকে। উঠে আসেন তাড়াতাড়ি। উনি বলতে দেরি নেই, আমি লাফিয়ে উঠে পড়লাম ওনার বাইকের পিছনে। পাগলি, এভাবে উঠলে ব্যথা পাবি তো। ভালোভাবে উঠো ইডিয়ট। আরে সমস্যা নেই, আপনি আছেন তো। আপনি তো আমার হিরো, তাই আপনি এসে আমাকে বাঁচাবেন পুরাই ফিল্মি স্টাইলে। আমি স্লোমোশনে পড়ব, আর আপনি বাইক সাইড করে আমাকে ধরবেন। বলে আমি হেসে দিল। আমার সাথে অভ্র ভাই ও হাসলেন। এরপর বাইক স্টার্ট করলেন। এই রৌদ্রময় দুপুরে প্রিয় মানুষটার সাথে বাইকে যেতে ভালোই লাগছে। তবে বাসা থেকে কলেজে 15-20 মিনিটের দূরত্বে, তাই তাড়াতাড়ি পৌঁছে যাব বাসায় ভেবেই মনটা খারাপ হয়ে গেল। তাই একটা বুদ্ধি বের করলাম। অভ্র ভাই, আমার না একটু মার্কেটে যেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে।
তো কি হয়েছে? পড়ে যাবি। এখন সোজা বাসায় গিয়ে ফ্রেশ হবি। রোদে যে লাল টমেটো হয়ে আছিস সে খেয়াল কি আছে? এখন মার্কেটে গেলে দেখা যাবে মাথা ঘুরে পড়ে যাবি, তখন আমি কি করব? আবার এটা বলিস না যে হিরোর মতো তোকে কোলে তুলে নিব। শোন, তোর মতো 60 কেজির বস্তা আমি কোলে তুলে নিতে পারবো না। বুঝলি? ওই আপনি আমাকে 60 কেজির বস্তা কেন বললেন অব্র ভাই? আমি মোটেও 60 কেজি নয়, 52 কেজির একটা মেয়েকে 60 কেজি বলতে একবার ও কি আপনার বিবেকে বাঁধল না অব্র ভাই? না, বাঁধেনি। তোকে দেখে আমি ভেবেছিলাম 60-এর 65 কেজি হবে তোর ওজন। কি? আমাকে দেখে আপনার এত মোটা লাগে অব্র ভাই? বলে আমি আঁতকে উঠলাম। কিন্তু প্রত্যুত্তরে অব্র ভাই কিছু বললেন না। আমি এদিকে চিন্তায় পড়ে গেলাম। বাসার সামনে অব্র ভাই বাইক থামালে আমি উনাকে কিছু না বলে অন্যমনস্ক হয়ে নেমে বাসায় চলে গেলাম। কারণ এখন আমার মাথায় এটাই ঘুরছে যে আমাকে কি দেখতে খুব মোটা লাগে? না লাগলে তো অব্র ভাই বলতো না। ব্যাগ বিছানায় রেখে আয়নার সামনে দাঁড়ালাম। এদিকে সেদিকে ফিরে আয়নায় নিজেকে দেখতে লাগলাম, কিন্তু না, আমাকে তো মোটা লাগছে না কোনো এঙ্গেল থেকেই। তাহলে অব্র ভাই আমাকে মোটা কেন বলল? সেটা ভেবে পাচ্ছি না। উনাকে এই মুহূর্তে আমার চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু মাথা গরমে ভনভন করছে, শাওয়ার নেওয়া প্রয়োজন। তাই ইচ্ছেটাকে আপাতত পোস্টপন্ড করে শাওয়ার নিতে চলে গেলাম। আপনি আমাকে মোটা বললেন কেন অব্র ভাই? আমি বাসায় এসে আয়নায় দেখেছি আমাকে মোটেও মোটা লাগে না। আপনি আমাকে কেন মোটা বললেন? আমি আর আপনার সাথে কথা বলবো না অব্র ভাই। খাওয়া শেষে অব্র ভাইকে ফোন করে কথাটা বলে আমি ফোন কান থেকে নামাতে নিলেই অব্র ভাইয়ের গলা ভেসে আসলো কানে। তুমি মোটা হলেও আমার, শুকনা হলেও আমার, খাটো হলেও আমার, লম্বা হলেও আমারই, সুন্দর হলেও আমার, অসুন্দর হলেও আমার, শান্ত হলেও আমার, দুরন্ত হলেও আমার। আমার কোনো সমস্যা নেই, তাহলে তোমার এত সমস্যা কেন বলো তো? শোনো, তুমি যা তাতেই তুমি আমার কাছে পারফেক্ট। নিজেকে কখনো ছোট মনে করবে না। তুমি আমার এই অভ্রের মেঘ, এটা মাথায় রাখবে। অভ্র ভাইয়ের কথা শুনে মুহূর্তেই খুশিতে গদগদ হয়ে গেলাম। এই মানুষটার এমন রূপ আছে তা আগে আমার ধারণার বাহিরে ছিল। এখন এক নতুন অভ্র ভাইকে আনি দেখছি। প্রতিদিন নতুন নতুন রূপে উনি আমার সামনে নিজেকে প্রেজেন্ট করছেন। বাহ, ভালোই তো রাগ ভাঙাতে পারেন। এই প্রফেশনে কতদিন? কয়েক হাজার বছর। ওনার এমন উদ্ভট উত্তরে আমি হেসে দিলাম। হাসছ কেন মেঘ? এতক্ষণে খেয়াল করলাম উনি আমাকে তুমি তুমি করে কথা বলছেন। অভ্র ভাই, আপনি আমাকে তুমি বলছেন? হ্যাঁ বলছি তো। এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। কি করছো? বসে আছি। আপনি? আমিও। আচ্ছা, এখন রাখছি। ক্ষুধা পেয়েছে প্রচুর। আর তুমি এখন একটু ঘুমাবা। একদম ফোন চালবে না। কথার 19-20 হলে একদম 12 বাজিয়ে দিব তোমার। অভ্র ভাইয়ের এমন কেয়ারে আমার বেশ ভালোই লাগছে। আমি আচ্ছা বলে ফোন রেখে নিজের মনে হাসলাম। অভ্র ভাই আমাকে তুমি বলছে, কথাটা ভাবতেই আমার কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, যা প্রকাশের ভাষা আমার জানা নেই। আমি ফোনে ওনার ছবি বের করে তাতে চুমু দিয়ে বুকে জড়িয়ে ঘুমালাম। মামার বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুললেন শুভ্র ভাই। উনি হয়তো কোথাও যাওয়ার জন্যে রেডি হয়েছেন। আরে মেঘা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া। তুমি কেমন আছো? কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ রে।
ইন্টারভিউ আছে একটায়। ইন্টারভিউ? কেন? বিসিএস প্রিপারেশন নিচ্ছ না তুমি? তোমার ভাই তো বিসিএস করে, আমাকে সেই রকমের ইগনোর করে। আর বলিস না, আমি ও তো প্রিপারেশন নিতাম, কিন্তু অনন্যার বাসা থেকে ওকে বিয়ের চাপ দিচ্ছে। এখন একটা জব না পেলে ওর বাসায় প্রপোজাল পাঠাতে পারবো না। পরে যদি ওর বিয়ে অন্য কারো সাথে হয়ে যায় তাহলে আমার কি হবে? আমি তো পাগল হয়ে যাব। হায় কি ভালোবাসা! ঈশ্বর, শুভ্র ভাই, আপনার ভাইটা কেন আপনার মতো হয়নি বলেন তো? আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্যে চাকরি করতে যাচ্ছেন, আর অভ্র ভাই আমার বিয়ে হয়ে গেলেও মনে হয় না উনি খোঁজ করবেন। পরে এসে বলবে যে কংগ্রাচুলেশনস মেঘ। শুভ্র ভাই আপনি কত ভালো, আর আপনার ভাই খারুশ একটা। কত ভালো হতো যদি উনি আপনার মতো হতো। বলে আমি দুই হাত একসাথে করে কিছু ভাবছি এমন ভাব করলাম, কিন্তু আমার ভাবনার মাঝে কেউ এসে আমার চুল টেনে দিল। চুলে টান পড়ায় আমি পিছনে ফিরে অভ্র ভাইকে দেখে আমার ভাবনা নিমিষেই উড়ে গেল। ভয়ার্ত চোখে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, অভ্র ভাই আপনি এখানে? হ্যাঁ আমি। কোনো সমস্যা? উনি দাঁতে দাঁত চেপে কথাটা বলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। তা দেখে আমি বোকার মতো হেসে বললাম, না কোনো সমস্যা নেই। শুভ্র তুই না ইন্টারভিউ দিতে যাবি? এখনো এখানে কি করছিস? যা, না হলে দেরি হয়ে যাবে তোর। পরে চাকরিও পাবি না, বিয়েও হবে না। অভ্র ভাইয়ের কথা শুনে শুভ্র ভাই দৌড়ে চলে গেলেন নিজের রুমে। রইলাম আমি আর অভ্র ভাই। মামিকে দেখছি না। আমি তাই মামি মামি ডেকে যেই না দুই কদম এগিয়েছি, অমনি অভ্র ভাই এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরে অপর হাত দিয়ে হাত ধরে টেনে নিয়ে আমাকে ওনার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। এদিকে আমি ছাড়া পাওয়ার জন্যে দুই হাত দিয়ে অভ্র ভাইকে মেরে যাচ্ছি, কিন্তু উনি ছাড়লেন না। অভ্র ভাই আমাকে ছাড়তেই আমি পেট চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আপনি মানুষ অভ্র ভাই? এভাবে কেউ কাউকে মুখ চেপে ধরে? এখনই তো দম বন্ধ হয়ে মরে যেতাম। ছাগলের মতো ভ্যা ভ্যা করছিলি তাই মুখ চেপে ধরেছিলাম, তা না হলে তো পাড়া জড়ো করতি। সবাই ভাবতো আমি তোকে মেরে কেটে কি না কি করেছি। সরুন, আমি মামির কাছে যাব। মা অসুস্থ, মেঘ ঘুমাচ্ছে। একদম মাকে উঠাবি না। আমি তো মামির সাথেই দেখা করতে এসেছিলাম। মামি ঘুমাচ্ছে, তাহলে আমি বাসায় চলে যাই। যাকে তোকে আটকে রেখেছে? কাকে শোনাচ্ছিস যে তুই চলে যাবি? অভ্র ভাই আপনি খুব খারাপ। ফোনে কত সুন্দর কথা বলেন, কিন্তু সামনে আসলে আপনি একটা খারুশ হয়ে যান। খারুশ থেকে মনে পড়ল, তখন শুভ্রকে কি যেন বলছিলি আমি খারুশ? আমি রোমান্টিক না? তো দেখাই আমি রোমান্টিক কি না। কি বলিস? ওনার কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেছে। কি বলছেন এসব উনি? এদিকে উনি এক পা করে আমার দিকে এগিয়ে আমাদের মাঝের দূরত্ব ঘুচিয়ে দিচ্ছেন। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। অভ্র ভাই আমি তো মজা করেছি, প্লিজ আপনি এগোবেন না। না, আমি আজ তোকে দেখিয়ে দিব আমি রোমান্টিক নি না। না প্লিজ অভ্র ভাই, বলে আমি পিছাচ্ছি। দরজায় তাকিয়ে দেখি দরজাও বন্ধ। হঠাৎ অভ্র ভাইয়ের বেলকনির দিকে চোখ গেল, বেলকনির দরজা খোলা। আমি দৌড়ে বেকনিতে গিয়ে দরজা আটকে দিল। এদিকে আমার কাজে অভ্র ভাই মনে হয় অবাক হয়ে গেলেন। উনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন। এইবার ধরুন দেখি আমাকে কিভাবে পারেন। হুহ,
একা এক শিশুকে পেয়ে তার সাথে অত্যাচার করছেন না। আমি আপনার নামে নারী শিশুর মামলা দিব অভ্র ভাই। আমি তোকে অত্যাচার করেছি মেঘ, আর নারী শিশুর মামলা দিবি মানে? আবার বলছিস তুই শিশু? সিরিয়াসলি মেঘ, বিয়ে হয়ে গেলে তো শিশুর মা হয়ে যেতি। আমি তো বলেছি যে নারী ও শিশুর। শিশু তো আপনার আমাকে মনে হয় না। তাহলে আমি নারী হয়ে মামলা দিব। আমার কথা শুনে অভ্র ভাই হাসলেন। এরপর বললেন, আচ্ছা ভাই, মাফ চাই আমি তোর কাছে। অফ যা, তোর এইসব অবাঞ্ছিত কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। আচ্ছা, কেউ অবাঞ্ছিত কথা বলবে না। আপনি রুমের বাহিরে যান, আমি চলে যাচ্ছি আপনার বাসা থেকে। আমার রুমে আমি থাকব, তুই আমাকে বাহিরে যেতে বলার কে? তুই কিভাবে যাবি যা। অভ্র ভাইয়ের কথা শুনে আমার এদিকে অবস্থা করুন। আমার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু এই অভ্র কুবরের জন্যে আমি যেতেও পারছি না। আমি করুণ সুরে অভ্র ভাইকে বললাম, অভ্র ভাই প্লিজ, আমার ওয়াশরুমে যাওয়া অতি প্রয়োজন। প্লিজ অভ্র ভাই। আমার কথা শুনে যেন অভ্র ভাই কমেডি শোতে জোকস শুনে জাজগুলো যেমন হাসে সেভাবে হাসতে লাগলেন। আমার রাগ লাগলেও এই মুহূর্তে রাগ করা যাবে না। তাই শান্তভাবেই আবার বললাম, অভ্র ভাই প্লিজ, মানবিকতা দেখান একটু। আমার কথা মনে হয় কাজে দিল। উনি আমাকে বললেন, আচ্ছা বেরিয়ে আয়, আমি কিছু বলবো না। উনার কথা শুনে আমি তড়িৎ গতিতে বেরিয়ে দরজার দিকে যেতে লাগলাম। কিন্তু অভ্র ভাই আমাকে বললেন, ওদিকে কই যাস? এই ওয়াশরুমে যা। আমি আর কিছু না বলে ওনার ওয়াশরুমে চলে গেলাম, কারণ জানি না গেলে উনি আবার না জানি কি করেন। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি অভ্র ভাই ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বেরোতে দেখেই হাত ধরে ফেললেন। এইবার কি করবেন মেঘ? অভ্র ভাই প্লিজ, আমি আর বলবো না আপনাকে কিছু। প্লিজ এইবারের মতো ছেড়ে দেন। ছাড়ব? আচ্ছা তাহলে সরি বল, আমাকে কান ধরে উঠবস কর, তাহলে ছেড়ে দিব। এই মুহূর্তে আমার কাছে কোনো অপশন নেই, তাই বাধ্য হয়ে ওনাকে সরি বলে কান ধরে উঠবস করলাম। ফাইনালি উনি আমাকে ছেড়ে দিল না। ছাড়া পেয়ে আমি দিল এক দৌড়। দৌড়ে চলে গেলাম একদম মামির রুমে। মামির রুমে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে হাঁফ ছাড়লাম। এভাবে হাঁপাচ্ছিস কেন? আর কখন এলি মেঘা? মামির কথা শুনে আমি চমকে উঠলাম। মামির ঘুম ভেঙে গেছে। এখন মামির প্রশ্নের কি উত্তর দিব? এটা ভেবেই অভ্র ভাইয়ের উপর রাগ উঠে গেল। সব এই অভ্র ভাইয়ের জন্যে হয়েছে। এই তো মামি কিছুক্ষণ আগেই এসেছি। তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে জাগাইনি। কখন উঠলা তুমি? এখনই উঠলাম। আচ্ছা খেয়েছিস কিছু? মামির কথা শুনে বিড়বিড় করে বললাম, কি আর খাবো? তোমার ছেলে তো আমাকে এখনই কেস খাইয়ে দিচ্ছিল। কি রে, কিছু বললি? না মামি, খাইনি কিছু। তুমি নেইকে খাবার দিবে বলো। তোমার ছেলেরা তো আর খেতে দিবে না, সেটা তো জানোই। আচ্ছা তুই বস, আমি খাবার নিয়ে আসছি, বলে মামি উঠে চলে গেলেন। আর আমিও মামির পিছনে পিছনে গেলাম। বাসায় এসে ফিরোজ স্যারকে দেখে অবাক হয়ে গেলাম আমি। ফিরোজ স্যার আমাদের বাসায় কেন, এটা ভেবেই আমি পাগল হয়ে যাচ্ছি। ফিরোজ স্যার কি আমার নামে নালিশ দিতে এসেছে? কিন্তু আমি তো কিছু করিনি তাহলে। কিন্তু বাবা আর স্যারের কথা শুনে তো মনে হচ্ছে তারা একে অপরকে চিনেন। কিন্তু কিভাবে, এটাই ভাবছি। আমার বিয়ে
তাও রাফসান সাকিবের সাথে। এটা শোনার পর আমার কান দিয়ে গরম হাওয়া ছুটতে শুরু করল। তার থেকেও বড় কথা হচ্ছে আরও 3 বছর আগে আমাদের বিয়ে দেওয়ার কথা বলেছিলেন ফিরোজ স্যার। কিন্তু বাবা বিয়ে দিতে রাজি ছিল না বলে বাবা আর স্যারের মনোমালিন্য হয়ে যায়। বাবার কথা ছিল আপুকে রেখে বাবা আমাকে আগে বিয়ে দিবেন না, কিন্তু স্যার চেয়েছিলেন আমাদের বিয়ে তাড়াতাড়ি হোক। এইবার আমার কাছে ফিরোজ স্যার আর রাফসান স্যারের আমার সাথে রাগী মনোভাবের কারণটা ক্লিয়ার হল। কিন্তু আমার চিন্তা অন্য। আমি অভ্র ভাইকে পাগলের মতো ভালোবাসি। আর অভ্র ভাই প্রকাশ কম করলে কি হবে, উনি যে আমাকে আমার থেকে বেশি ভালোবাসেন সেটা ওনার সেদিনের কাজেই আমি 200 ভাগ নিশ্চিত হয়ে গিয়েছিলাম। এখন আমার বিয়ের কথা উনি জানলে উনার কি রিয়েকশন হবে সেটাই আমি বুঝতে পারছি না। রুমের মধ্যে পায়চারি করছি, ঠিক সেই সময় সেখানে বাবার আগমন। মেঘা। বাবার ডাকে স্থির হয়ে দাঁড়িয়ে বাবার দিকে তাকালাম। আমার চোখে পানি। কান্না করছি না, কিন্তু দুচোখ পানিতে টলমল করছে। বাবাকে আমার আজ অপরাধী মনে হচ্ছে খুব। কি হতো এটা আমাকে আগেই জানালে, তাহলে আমি নিজের অনুভূতিগুলোকে এতটা প্রশ্রয় দিতাম না। অভ্র ভাইয়ের নিকট নিজের অনুভূতি প্রকাশ করতাম না। অভ্র ভাইকে তার অনুভূতি প্রকাশের সুযোগ দিতাম না। এখন আমি ওনাকে কি জবাব দিব? কি বলবো আমি ওনাকে? এই যে অভ্র ভাই, আপনি আমাকে ভুলে যান। বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। আপনার তুমিময় অনুভূতিগুলোকে শেষ করে দিন। মেরে কবর দিয়ে দিন আপনার অনুভূতিগুলো। আমাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার নয়। সেগুলাকে কালো অতীত ভেবে বাক্সবন্দি করে রাখুন। এত সহজ কি এসব করা? পারছি না আর পারছি না আমি এসব সহ্য করতে। মাথা ফেটে যাচ্ছে আমার যন্ত্রণায়। সবকিছু কেমন আমার কাছে ঠুনকো হয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে আসছে চারপাশ। কান্না করতে ইচ্ছে করছে খুব জোরে। যে কান্নার আওয়াজে কেঁপে উঠবে সেই সবার কলিজা যারা এই মুহূর্তে আমাকে কষ্ট দিচ্ছে ভালোবাসা হারানোর। কিন্তু তাদের সাথে এটা আমি কিভাবে করতে পারি? তারা যে আমার আপনজন, অতি আপনজন। তাদের 21 বছরের ভালোবাসাকে এত সহজে কিভাবে ভুলে যাব নিজের কয়েকদিনের ভালোবাসার জন্য? এতটা স্বার্থপরতা আমার দ্বারা কি সম্ভব? না, এটা সম্ভব না আমার দ্বারা। বাবার ডাকে ধ্যান ভাঙল। অশ্রুসিক্ত নয়নে তাকালাম সেদিকে। কিছু বলবে বাবা? কি হয়েছে তোর? মা কতক্ষণ থেকে ডাকছি। সাড়া দিচ্ছিস না? কি এত ভাবছিস? সরি বাবা, খেয়াল করিনি আমি। আসলে পড়াশোনার এত চাপ যে আশেপাশের কোনো খেয়াল নেই। কিন্তু চোখে পানি কেন? চোখে কিছু চলে গিয়েছে মনে হয় বাবা। ওহ আচ্ছা, এদিকে আয় তো মা, এখানে বসো বলে বাবা আমার বিছানার দিকে এগিয়ে গিয়ে বসলেন আর আমাকে পাশে বসার জন্যে ইশারা করলেন। আমিও বাধ্য মেয়ের মতো বাবার পাশে গিয়ে বসলাম। কি বলবে বাবা? দেখা মা, তুই বড় হয়েছিস আর সন্তান বড় হলে বাবা মায়ের চিন্তাও বেড়ে যায়। সব বাবা মা চায় তার ছেলেমেয়েরা ভালো জায়গায় যাক, ভালো ছেলের হাতে মেয়েটাকে তুলে দিক, বা ভালো মেয়ের সাথে ছেলের বিয়ে দিক। সন্তান সুখে থাক, ভালো থাক, এটাই চায় সব বাবা মা। আমিও কিন্তু তাদের থেকে অভিন্ন। আমিও কিন্তু তাদের মতোই চাইব যে আমার ছেলে বা মেয়েটা ভালো কাউকে জীবনসঙ্গী হিসেবে ভালো কাউকে বেছে নিক। বৃষ্টির বিয়ে আমি ভালো ছেলের সাথে দিয়েছি, তাই ওকে নিয়ে আমার আর চিন্তা নেই। এখন আমার সব চিন্তা তোকে নিয়ে। আমার বয়স হয়েছে, কদিন বাঁচব না বাঁচব,
আমি বলছি কি মা, আমি একটা ছেলেকে দেখেছি তোর জন্যে। ছেলেটা ভালো, তোদের কলেজে প্রফেসর। যদি ছেলেটার সাথে দেখা করতি। আমি বলছি না যে তাকেই বিয়ে করতে হবে, দেখ আগে। এরপর ধীরে সুস্থে যদি তোর ভালো লাগে তো আমরা বিয়ের কথা বলবো। সবটা তোর মতামতের উপর নির্ভর করছে মা। বাবার এমন আবেগ মাখা কথা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি জানি যতই বাবা বলুক সবটা তোর হাতে, কিন্তু আমি জানি আমি রাজি বললেই বাবা খুশি হবে, অন্যথায় তার মন ভেঙে যাবে। এদিকে অভ্র ভাইকেও ভালোবাসি। আমি এই বিয়েতে রাজি হয়ে গেলে যে ওদিকে উনি কষ্ট পাবেন, উনার মন ভেঙে যাবেন। দোটানায় পড়ে গেলাম আমি। আমতা আমতা করে বাবাকে বললাম যে, বাবা এত তাড়াতাড়ি বিয়ে? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয়নি এখনো, আর আমার স্বপ্ন বড় কিছু হয়ে তারপর বিয়ের চিন্তা করব। পড়াশোনা করতে দিবে তো ওরা। কিন্তু বাবা, কিছু বলতে গিয়েও আটকে গেলাম। বাবা, আমি তোমাকে পড়ে জানাই এই বিষয়ে, আমার একটু সময় লাগবে। আচ্ছা মা, তুই ধীরে সুস্থে জানাস আমাকে, বলে বাবা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আর আমি একইভাবে অশ্রুবিসর্জন দিয়েই চলেছি। অভ্র ভাইকে আমি ভালোবাসি ভাইয়া। প্লিজ তুমি বাবাকে বলো যে এখন যেন আমার বিয়ের কথা না বলে। অভ্র ভাই বিসিএসে টিকে গেলেই বাসায় প্রস্তাব পাঠাবে মামা মামিকে দিয়ে, আর বিসিএস না হলে অন্য চাকরির ব্যবস্থা করে বাসায় প্রস্তাব পাঠাবে। ভাইয়াকে কথাগুলো একনিঃশ্বাসে বলে মাথা তুলে তাকালাম ওর দিকে। অনেকক্ষণ কি করব ভাবার পর এটা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আমি। অভ্র ভাইকে অগণিতবার ফোন করেছি, মেসেজ করেছি, এমনকি অনলাইনেও মেসেজ করেছি, কিন্তু ওনার থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম না। ফোন বন্ধ ওনার। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তাই ভাইয়াকে বললাম, কারণ আর যাই হোক ভাইয়া আমাকে বুঝবে। আমার কথা শুনে ভাইয়া বিস্ফোরিত চোখে তাকালো আমার দিকে। মনে হচ্ছে যেন ভুল কিছু বলে ফেলেছি আমি। মেঘা, কি বলছিস এসব তুই? তুই অভ্রকে ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, আমি ওনাকে অনেক ভালোবাসি। কিন্তু মেঘা বোন, আমার বোঝার চেষ্টা কর, সে তোর মামাতো ভাই। এটা বাবা কিছুতেই মেনে নিবে না। প্লিজ ভাইয়া, তুমি বাবাকে বুঝাও। আমি জানি তুমি পারবা বাবাকে বুঝাতে। বাবাকে আমি কি বুঝাবো বলতো তুই? আর তাছাড়া মেঘা অভ্র অন্য কাউকে ভালোবাসে এটা কি তুই জানিস না? যেখানে অভ্রই অন্য কাউকে ভালোবাসে সেখানে বাবাকে আমি কি করে তোদের ব্যাপার রাজি করাতে পারি বল তুই আমাকে? ভাইয়ার কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। কি সব আবোল তাবলো বকছে ভাইয়া? অভ্র ভাই অন্য কাউকে ভালোবাসে? এটা কি করে সম্ভব? কিন্তু উনি তো আমাকে বলেছেন যে উনি আমাকে ভালোবাসেন। তাহলে কি অভ্র ভাই আমাকে মিথ্যা বলেছেন? কিন্তু উনি আমাকে মিথ্যা কেন বলবেন? আর ভাইয়া, ভাইয়াই বা কেন আমাকে মিথ্যা বলবে? কি স্বার্থ ভাইয়ার মিথ্যা বলে? অভ্র ভাইয়ের কথাটাও তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, অভ্র ভাই কি তাহলে আমার সাথে গেম খেলেছে? উনি তো আমাকে ছোট থেকেই শুধু শাসন করার চেষ্টা করেছিল, রাগ দেখাতো, কিন্তু আমি সেসবে পাত্তা দিতাম না। আরও বেশি করে ওনাকে রাগানোর চেষ্টা করতাম, আরও বেশি করে দুষ্টামি করতাম। তাহলে কি উনি আমার থেকে সেসবের রিভেঞ্জ নেয়ার জন্যে বলেছিলেন উনি আমাকে ভালোবাসেন? এখন রিভেঞ্জ নেয়া হয়ে গেছে তাই উনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন? ফোন বন্ধ করে রেখেছেন? মাথা কাজ করছে না আমার। কি হচ্ছে এসব আমার সাথে?
কেন আমার সাথেই এমন হয়? অভ্র ভাইয়ের সাথে কথা বলা আমার জন্যে অত্যন্ত প্রয়োজন হয়ে গিয়েছে। ওনার সাথে কথা না বলে আমি আর শান্তি পাচ্ছি না। রুমে এসে দরজা আটকে কান্না করছি আর বারবার অভ্র ভাইয়ের নাম্বারে কল দিচ্ছি, কিন্তু বারবার একটাই কথা ভেসে আসছে যে আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। চলবে।